নমস্কার, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। গুটি গুটি পায়ে আমরা এইবার এসে পৌঁছেছি শ্রীলঙ্কা পর্বের অন্তিম অধ্যায়। এই পর্বে থাকবে কলম্বো শহর ঘুরে দেখা, কলম্বো টু কলকাতা ফিরে আসার সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। গুড মর্নিং, আমরা এই মুহূর্তে রয়েছি কলম্বোর আমাদের হোটেলে। তো আমরা একটু পরেই ব্রেকফাস্ট রয়েছে আমাদের থাকার সাথে ইনক্লুডেড ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট সেরে আমরা একটু পরে বেরিয়ে যাব সাইট সিইংয়ের জন্য। আমাদের রেসিডেন্সিতে কিচেন ছিল ঠিকই, কিন্তু বেড়াতে গিয়ে কি আর রান্না বান্না ভালো লাগে? তাই আমরা খাওয়া দাওয়া বাইরে থেকেই করেছিলাম, কিন্তু চা বা কফি কিচেনে বানিয়ে নিয়েছিলাম। প্রতিটা ঘরের সাথে এখানে ব্যালকনি রয়েছে। পেছনে ওই যে বিল্ডিংগুলো দেখছেন, ওরই পেছনে সমুদ্র, এখান থেকে দেখা যাচ্ছে ভিউটা। আমাদের থাকার সঙ্গে ইনক্লুডেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, আর রেস্টুরেন্টটি রুফটপে। তাই চলুন যাওয়া যাক, ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট মেনুতে রয়েছে রাইস, চিকেন, নুডলস, বেকড বিনস, চিকেন সসেজ, ব্রেড, এগ, ফ্রুট জুস, ফ্রুটস আর কেক। হেভি ব্রেকফাস্ট সেরে আমরা এবার বেরোবো কলম্বো শহরটি ঘুরে দেখবার জন্য। চলুন নিয়ে যাই আপনাদেরও সঙ্গে করে। এতদিন মনে হচ্ছিল যেন এক অন্যরকম শ্রীলঙ্কাকে দেখেছি আমরা। দেখেছি অরণ্য, নীল সমুদ্রের সাদা বালুকা বেলা, দেখেছি চা বাগানে ঘেরা পাহাড়, ঐতিহাসিক শহর, ধর্মস্থান। কিন্তু কলম্বো শহরটা যেন এক অন্য দেশ, সমুদ্রের ধারে গড়ে ওঠা এক আধুনিক শহর। এ দেশের সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার, সেটি হলো ঝকঝকে রাস্তাঘাট, সে শহরতলি হোক বা শহর। প্রথমে আমরা এগিয়ে চলেছি লোটাস টাওয়ার দেখে নেওয়ার জন্য। আমাদের হোটেল থেকে এর দূরত্ব 8 কিলোমিটার মতো, অর্থাৎ সময় লাগবে মিনিট 15 মতো। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী মিনার হলো এই লোটাস টাওয়ার। পদ্ম ফুলের কুঁড়ির আদলে তৈরি এই মিনার বর্তমানে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার এটি। এই টাওয়ারটি প্রথম নির্মাণের কথা ঠিক হয় পেলিয়াগোডা এলাকায়, কিন্তু পরবর্তীকালে স্থির হয় এই মিনার তৈরি হবে কলম্বো শহরেই। 16 সেপ্টেম্বর 2019 সালে এটি উদ্বোধন করা হয়। এই যে বললাম ভবনটির নকশা পদ্ম ফুলের দ্বারা অনুপ্রাণিত, তার একটি বিশেষ কারণ আছে জানেন। কমল বা পদ্ম শ্রীলঙ্কার সংস্কৃতির মধ্যে বিশুদ্ধতার প্রতীক এবং দেশের উন্নয়নের প্রতীক হিসেবে ধরা হয়। এই কমলাকৃতি টাওয়ার 356 মিটার লম্বা এবং 30,600 মিটার মেঝে এলাকা জুড়ে বিস্তৃত। এর ভেতরে রয়েছে 500টি আসন বিশিষ্ট কনফারেন্স হল, রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট, সুপার মার্কেট, খাবারের দোকান। 5ম তলায় রয়েছে বিলাসবহুল হোটেল, 7ম তলায় পর্যবেক্ষণ গ্যালারি। অদূর ভবিষ্যতে এখানে ওয়াটার পার্ক নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে। আমরা এসেছি আমাদের ফার্স্ট সাইট সিইং ডেস্টিনেশন কলম্বোতে, লোটাস টাওয়ারে। আকাশের মুখ ভাসছিল সকাল থেকেই, ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে এতক্ষণে। ভাগ্যিস ইতিমধ্যেই আমরা লোটাস টাওয়ারের ভেতরে চলে এসেছি। এই পদ্ম মিনারের মূল আকর্ষণ হলো পিক্সেল ব্লুম আর অবজারভেশন ডেক। আর অবজারভেশন ডেক হলো ওপেন টু এয়ার। সুতরাং আগে আমরা যাব পিক্সেল ব্লুম, বৃষ্টি একটু কমলে তারপর অবজারভেশন ডেকে যাব লিফটে করে। এই পর্যবেক্ষণ ডেকটি হলো 29তম তলায়। এখন আমরা অপেক্ষা করছি লাউঞ্জে। আসলে পিক্সেল ব্লুমের অ্যাকোমোডেশন অনুসারে কয়েকজন করে ভেতরে নিয়ে যাচ্ছেন ওনারা দেখাবার জন্য। আগের গ্রুপটা বেরোলেই আমরা যাব এবার। ওপরে একটা রিভলভিং রেস্টুরেন্ট আছে, আমরা এখন সেখানে যাব না, আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি। ব্লু অরবিট রিভলভিং রেস্টুরেন্ট আছে, আমরা সেদিকে যাব না। নিচে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আইসক্রিম পার্লার আছে, যাব না। আমরা এখন পিক্সেল ব্লুমে যাব। পিক্সেল ব্লুমে আমাদের লাইন চলে এসেছে, আমরা সেই দিকে এখন যাচ্ছি। ইতিহাস এবং আধুনিক ডিজিটাল আর্টের সংমিশ্রণ হলো এই পিক্সেল ব্লুম। ডিজিটাল আর্টের মধ্যে দিয়ে প্রথমে উপস্থাপিত হলো এই দ্বীপ রাষ্ট্রটির সৃষ্টির কাহিনী। দেখানো হলো
মাঝখানের আর্থিক দুঃসময় ও বিপর্যয়ের কথা। উপস্থাপিত হলো শ্রীলঙ্কার আর্থিক বিপর্যয় সামলে ওঠার কাহিনী। এরপর দেখে নিলাম ডিজিটাল আর্ট গ্যালারি। সেখানে আবার কখনো ফুলের রাজ্য, কখনো প্রজাপতির মেলা, একেবারে যেন স্বপ্নের দুনিয়া। এক জায়গায় আবার পায়ের তলায় বড় বড় ছকোনা বোতাম, তার উপর বিভিন্ন জন্তুর ছবি দেওয়া। দামের ওপর উঠে দাঁড়িয়ে লাফালেই ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছে তার অবয়ব। ভারী মজাদার জানেন। এরপর হাতের ইশারায় রঙের খেলা সামনের ডিজিটাল স্ক্রিনের ওপর। এ কি স্বপ্ন না বাস্তব, মাঝে মাঝে বুঝতেই পারছিলাম না। এই পর্যন্তই পিক্সেল ব্লুম। চলুন যাওয়া যাক অবজারভেশন ডেকের দিকে। চলুন দেখি বৃষ্টি থেমেছে তো। আমরা লোটাস টাওয়ারের লিফটে উঠেছি, এইমাত্র অবজারভেশন ডেকে যাচ্ছি। এটা 29th ফ্লোর। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কলম্বো শহরকে দেখে নেওয়া যায় এই অবজারভেশন ডেক থেকে। ওই যে ভারত মহাসাগর, তারই ধার দিয়ে পুরনো কলম্বো শহর। এই যে বাঁদিকে গোলাপি রঙের স্ট্রাকচারটা দেখছেন, এটি হলো লোটাস টাওয়ারের পদ্মের পাপড়ি। বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা। দুবাইতে সেই যে বুর্জ খলিফা গিয়েছিলাম, তারই একটা ফিলিং আসছিল এখানে এসে। লোটাস টাওয়ারের অবজারভেশন ডেকে এসে আমরা পৌঁছেছি। এই দিকটা আবার দেখা যাচ্ছে নতুন কলম্বো শহর। শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়ের সময় চায়না তাদের কাছ থেকে এই অংশটি কিনে নিয়েছিল। ইতিমধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে, অতএব আমরা অবজারভেশন ডেক থেকে লিফটে চলে যাব নিচে সরাসরি। অবশ্য তেমন কিছু দেখার বাকি নেই, শুধু এটুকুই মনে হচ্ছিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলে আরেকটু ভালো করে বাইরের সিনারি দেখতে পেতাম আমরা। চলুন যাওয়া যাক, সুভেনিয়ার শপটা একবার দেখে নিই। নিজে তো শপিং করবই, আপনাদেরও শপিং এর খোঁজ খবর দেব, কথা দিয়েছিলাম। এই সুভেনিয়ার শপটির বিশেষত্ব কি জানেন? শুধুমাত্র এখানেই পাবেন লোটাস টাওয়ারের রেপ্লিকা। এছাড়া লোটাস টাওয়ার সংক্রান্ত যে কোনো সুভেনিয়ার আপনি শুধুমাত্র এই দোকানটিতে পেয়ে যাবেন। কলম্বোতে বেড়াতে এসেছি যখন, দেশের জাতীয় সৌধটি অবশ্যই একবার দেখে নেব। তাই এবারে পৌঁছলাম ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। টাওয়ার দেখে নিয়ে এখন আমরা এসে পৌঁছেছি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার দেখতে। শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জন করেছে 4 ফেব্রুয়ারি 1948। সেই স্বাধীনতাকে উদযাপন করবার জন্য সরকারের পক্ষ থেকে এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারটি বানানো হয়েছে। সেখানেই এসেছি আমরা এই মুহূর্তে। এই স্বাধীনতা সৌধের সিঁড়িতে সারিবদ্ধ সিংহল জাতির প্রতীক। রাজা নিসাঙ্কা মাল্লার সময় থেকে কলিঙ্গ রাজাদের গুরুত্বপূর্ণ চিহ্ন এই সিংহ। এই জায়গাটির নাম আগে ছিল টরিংটন স্কোয়ার, পরিবর্তনে এখন হয়েছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। কলম্বোর সিনামন গার্ডেন্স এলাকায় অবস্থিত এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে রয়েছে শ্রীলঙ্কার জাতির জনকের মূর্তি, রাইট অনারেবল ডন স্টিফেন সেনানায়েকে। উনি দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে স্বাধীনতা দিবস ছাড়াও এখানে সম্পন্ন হয় বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ। বার্ষিক জাতীয় দিনগুলো উদযাপন করা হয় এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। চলুন পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা এবার এসে পৌঁছেছি কলম্বোর বিখ্যাত গঙ্গা রামাইয়া টেম্পল। বলা বাহুল্য এটি একটি বৌদ্ধ মন্দির। এই হলো মন্দিরটির বাইরের চেহারা। আধুনিক স্থাপত্য এবং সাংস্কৃতিক পরশের ছোঁয়া রয়েছে পরতে পরতে। 19 শতকের শেষ দিকে মোটামুটি ভাবে
এই মন্দির তৈরি হয়। এই মন্দিরের সঙ্গে রয়েছে বৌদ্ধ বিহার, লাইব্রেরি, আরও রয়েছে সীমা মালাকা, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার আবাসন। অবাক কাণ্ড কি জানেন? এই সীমা মালাকা তৈরি করবার জন্য আর্থিক সাহায্য করেছিলেন জিওফ্রে বাবা নামের একজন মুসলিম স্পন্সর। বর্তমানে এই গঙ্গারামাইয়া টেম্পল বৌদ্ধ ধর্মের পূজা অর্চনা এবং শিক্ষার একটি ইনস্টিটিউশনও বটে। বেশ কয়েকটি ভোকেশনাল ট্রেনিং কলেজ এবং অরফানেজ স্পন্সর করে এই বৌদ্ধ মঠ। কনজারভেটিভ ড্রেসিং ছাড়া এই গঙ্গারামাইয়া টেম্পলে ঢোকা একেবারেই নিষেধ। এই মন্দির শুধুমাত্র যে সুন্দর তা নয়, আইকনিকও বটে। এখন আমরা রয়েছি গঙ্গারামাইয়া টেম্পলের ভেতরে যে মিউজিয়ামটি রয়েছে সেখানে। নানান প্রত্নবস্তু ও সরঞ্জামে ঠাসা এই বিখ্যাত মিউজিয়ামটি। বৌদ্ধ মন্দির হলে কি হবে, রয়েছে হিন্দু দেবদেবীর মূর্তিও। গঙ্গারামাইয়া টেম্পলের রেলিক চেম্বার হলো এটি। গৌতম বুদ্ধ এবং ওনার শিষ্যদের ব্যবহার্য জিনিস রাখা রয়েছে এই জায়গায়। মনে প্রশান্তি এনে দেয় এই গর্ভগৃহের সুন্দর, শান্ত, স্নিগ্ধ পরিবেশ। এই বিশেষ বিল্ডিংটির নাম অল্টেয়ার। এটি একটি রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল বিল্ডিং। কলম্বোর অন্যতম উঁচু বিল্ডিং এটি। গঙ্গারামাইয়া টেম্পলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো সীমা মালাকা। এই মন্দিরের আরেকটি নাম হলো ফ্লোটিং টেম্পল। বেহারা লেকে ভেসে রয়েছে এই মন্দিরটি, তাই এমন নাম। 70 দশকের থেকে হঠাৎ করে এই মন্দিরটি জলের মধ্যে ডুবে যেতে শুরু করে, অতএব পুনর্নির্মাণ করা হয়। এখানকার বিখ্যাত আর্কিটেক্ট জিওফ্রি বাবা উনি ডিজাইন করেন এই মন্দিরটি আবার। গঙ্গারামাইয়া টেম্পল দেখানোর সময় আপনাদের বলেইছি, তবুও আরেকবার জানিয়ে রাখি, এই জায়গাটি বা এই মন্দিরটি পূজা অর্চনার জন্য নয়, সন্ন্যাসীদের বিশ্রাম করবার জন্য মূলত তৈরি করা হয়েছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, দেখে নি একবার এই মন্দিরের ভেতরটাও। ওই দেখুন, একটু আগে দেখালাম অল্টের মন্দির চত্বর থেকেও দেখা যাচ্ছে বিল্ডিংটি। সকালে বেশ ভারী ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর বেশ বেলাতেই বেরিয়েছিলাম, তাই এতক্ষণ তেমন খাওয়ার ইচ্ছে ছিল না, লাঞ্চও করিনি আমরা সেইভাবে। টা মার্কেটের কাছেই ছিল কেএফসি, সেখানেই টুকটাক স্ন্যাক্স খেয়ে নিয়ে আমরা শপিং এর জন্য পেটা মার্কেটে এসে পৌঁছেছি। এতক্ষণ সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত মোটামুটি ভাবে পেটা মার্কেটের দোকানগুলো খোলা থাকে, কিন্তু আমরা গিয়ে পড়েছিলাম ঘটনাক্রমে রবিবার সব দোকানপাট বন্ধ, অতএব আমরা হোটেলেই ফিরে যাবো এবার। বৃষ্টি থেমেছে ঠিকই, গোলাপি আকাশে সূর্যের মনোরম অস্তাচল দেখতে দেখতে আমরা হোটেলে এসে পৌঁছলাম এবার। সন্ধ্যের আলো ঝলমলে সুন্দরী কলম্বোকে আমরাও দেখে নিই এক ঝলকে, আপনাদেরও দেখিয়ে দিই একবার। শ্রীলঙ্কায় ভোর হয়েছে, কিন্তু সুপ্রভাত বলি কি করে, মনটা যে আজ আমাদের বড় খারাপ। আজই সেই দিন, শ্রীলঙ্কা বেড়ানোর দীর্ঘ 13 দিনের সফর শেষ হচ্ছে আজই। তো মন খারাপ না করে রুফটপ সুইমিং পুলে একটু রিফ্রেশ হয়ে নেওয়া যাক এবার, তাতে নিশ্চয়ই কিছুটা মন ভালো হবে। ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি তারই উল্টো দিকে সমুদ্র, ওই যে ছাদের পাঁচিল বরাবর।
ব্রেকফাস্ট করে এবার চেক আউট করলাম, সোজা চললাম এয়ারপোর্টের দিকে। লাগেজের সঙ্গে গুছিয়ে নিয়েছি আরও একটা জিনিস, সঙ্গে নিলাম শ্রীলঙ্কা বেড়ানোর নানান স্মৃতি, সঞ্চয় করলাম এক নতুন অভিজ্ঞতা। শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়, অতুলনীয়, তার সঙ্গে অ্যাডভেঞ্চার এবং সিংহলী সভ্যতার মেলবন্ধন তো আছেই। এ দেশের অনন্য ঐতিহ্যকে যেন খুব কাছ থেকে দেখতে পেলাম আমরা। তাই তো বলছি, যারা ভাবছেন ভারতবর্ষের বাইরে কোথাও ঘুরতে যাবেন, শ্রীলঙ্কা কিন্তু তাদের কাছে এক দারুণ অপশন। নির্দ্বিধায় নিশ্চিন্তে নিজেরাই প্রোগ্রাম করে ঘুরে আসুন শ্রীলঙ্কা। তার জন্য অবশ্যই দেখতে হবে আমার শ্রীলঙ্কা সিরিজের সমস্ত ভিডিও, আর সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেল দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। 10 নম্বর গেট দিয়ে আমাদের বেরোতে হবে। সিকিউরিটি চেক ডান, বিশেষ কিছু কড়াকড়ি নেই এখানে শ্রীলঙ্কাতে কলম্বোতে সিকিউরিটি চেকিংয়ের। তো ইন্ডিগোর একটা ফ্লাইট এসে পৌঁছেছে, মনে হচ্ছে ওটাই আমাদের ফ্লাইট। 10 নম্বর গেট দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্লাইটের দিকে যাব। সনাতন ঐতিহ্য এবং আধুনিকতা, অর্থাৎ কলম্বোর মাটি ছেড়ে এক্ষুনি আমাদের ফ্লাইট রওনা দেবে, টেক অফ করবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাইতে আমরা লাগেজ কালেক্ট করে নেব, দিয়ে আরেকবার আমাদের ডোমেস্টিক এয়ারলাইন্সের দিকে যেতে হবে। সেখান থেকে চেন্নাই ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। Chennai is approximately 1 hour away. Our aviator today, Captain Anup Sharma and First Officer Stephen Jaya, alongside our cabin crew member Lida, Ria, Srishti, and I'm chairing a lead cabin crew. সময় 1:46, ফ্লাইট টেক অফ করলো চেন্নাইয়ের উদ্দেশ্যে। এখন সময় 2:55 মতো। আমরা এবার এসে পৌঁছলাম আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চেন্নাইতে ফ্লাইট ল্যান্ড করার পর আমরা আমাদের লাগেজ কালেক্ট করে নিলাম, কারণ এইবার আমাদের কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করা, অর্থাৎ ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে আমরা চলে যাব। এখন সময় 4:21। আমরা কাস্টমস চেকিং সেরে এসে বসলাম এখানে, ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে বসেছি। 8:45 নাগাদ আমাদের এখান থেকে ফ্লাইট কলকাতার জন্য। আমাদের বোর্ডিং হচ্ছে ফ্লাইট নাম্বার 6E0665। বোর্ডিং হচ্ছে এখন, ফ্লাইটের দিকে এগোবো আমরা আস্তে আস্তে, তারপর স্ট্রেট কলকাতায় গিয়ে পৌঁছবো। আমাদের এবারের সফর এই পর্যন্তই। শ্রীলঙ্কা ভ্রমণ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমায়, যথাসাধ্য সাহায্য করব, কথা দিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে, নিয়ে আসবো নতুন কোনো দেশ বিদেশের হদিশ নিয়ে। 11 দিন ব্যাপী শ্রীলঙ্কা সফর এখানেই শেষ। কেমন লাগলো আমার ভিডিওগুলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করে দেবেন সবার সাথে। গুড বাই।